আপনি শুনছেন সাহিত্য এফএম, কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনি স্বাগত। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল, তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সবকিছুই যখন স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। সাহিত্য এফএমের বিদেশের কলম সেগমেন্টে আজকের নিবেদন জুলস ভার্নের লেখা 20,000 লিগস আন্ডার দ্য সি এর প্রথম পর্ব। জুলস ভার্ন এই নামটা ছাড়া বিশ্ব সাহিত্য অসম্পূর্ণ থেকে যায়। 1979 সালে এই ফরাসি সাহিত্যিকের সৃষ্টি বিশ্বের সর্বাধিক অনুদিত সাহিত্যের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করে। এমনকি এ ব্যাপারে শেক্সপিয়ারকেও ছাড়িয়ে যান তিনি। এমনই তার ব্যাপ্তি ও জনপ্রিয়তা। ইউরোপিয়ান সাহিত্যের রোমান্টিক ধারার অন্যতম পথিকৃৎ তিনি। কল্পবিজ্ঞান, অ্যাডভেঞ্চার, শিশু সাহিত্য, নাটক, কবিতা, গান, সামাজিক উপন্যাস, নন ফিকশন, আত্মজীবনী, তার লেখনী ভাস্বর হয়ে উঠেছে সব ক্ষেত্রেই। কল্পবিজ্ঞানের জনক হিসেবে খ্যাত এই সাহিত্যিকের রচনা এবার আমরা নিয়ে আসছি 3টি পর্বে। তাহলে চলুন টান টান রহস্যে মোড়া অ্যাডভেঞ্চারের অতলে ডুব দেওয়া যাক। শুরু হচ্ছে 20,000 লিগস আন্ডার দ্য সি প্রথম পর্ব। আমার নাম পিয়ের আর্নাক্স। প্যারি মিউজিয়ামের প্রাকৃতিক ইতিহাসের অধ্যাপক আমি। সেই সূত্রেই আমাকে কিছুকাল আগে নেব্রাস্কা যেতে হয়েছিল অতীব দুষ্প্রাপ্য কিছু উদ্ভিদ ও প্রাণী সংগ্রহের বিষয়ে। ফ্রান্সে ফেরার পথে নিউ ইয়র্কে এসে আমি যখন সংগৃহীত জিনিসগুলোর একটা তালিকা তৈরি করছি, তখনই এক অতিকায় সামুদ্রিক দানবের জনরব বিস্ফোরণের মতো ফেটে পড়ল। 1866 সালে ইউরোপ আর আমেরিকার নাবিকদের মধ্যে এই নিয়ে হুলুস্থুলু বেঁধে গেল। সমুদ্রে অদ্ভুত সব ব্যাপার ঘটছে। রহস্যময় আর বিপজ্জনক একটা অতিকায় প্রাণী নাকি দেখা গেছে। সেটা একটা সাধারণ তিমির থেকেও কয়েক গুণ নাকি বড়, আর তার গতিবেগও তিমির থেকে অনেক বেশি ক্ষিপ্র। নাবিকদের মধ্যে আতঙ্ক শুরু হলো ব্যাপকভাবে। ওটা একটা বিশাল তিমি, প্রায় পাহাড়ের মতো হবে। আমি তো নিজের চোখে দেখেছি। ওটা এত জোরে দৌড়ায় যে তার সঙ্গে পাল্লা দেওয়া যাবে না। এর আগে এমন দেখিও নি, আর বিজ্ঞান বা ভূগোল বইতেও এমন কিছু পড়িনি। খবরের কাগজগুলো ফলাও করে নানা রকম সত্য মিথ্যার মিশেলে লেখালেখি শুরু করলো। শেষটায় এমন কিছু ভয়ঙ্কর বিষয় ঘটে গেল যে বিভিন্ন দেশের সরকারও এই বিশালাকায় প্রাণীটাকে নিয়ে বিচলিত হয়ে উঠল। গভর্নর হিগিনসন নামক জাহাজ এই প্রাণীটার প্রথম দেখা পায়। গভর্নর হিগিনসন হল ক্যালকাটা অ্যান্ড বার্নাক স্টিম নেভিগেশন কোম্পানির জাহাজ। 1866 সালের 20 জুলাই জাহাজটা ছিল অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে, ডাঙ্গা থেকে মাইল 5 দূরে। হঠাৎ দেখা গেল জলের ওপর লম্বাটে গড়নের কোনো অতিকায় চুরুট ভাসছে। গভর্নর হিগিনসনের ক্যাপ্টেন বেকার প্রথমে ভেবেছিলেন, আরে ওটা তো মনে হয় একটা ডুবো পাহাড়। এটার বিষয়ে তো আগে থেকে কেউ জানে না। এটা একটা দারুণ আবিষ্কার হবে। এইসব ভেবে কম্পাস দিয়ে আমি সবে সেই নব আবিষ্কৃত বস্তুটার অবস্থান নির্ণয় করতে যাচ্ছি। হঠাৎই বলা নেই কওয়া নেই হুড়মুড় করে সেটা থেকে প্রচন্ড বেগে দুটো জলস্তম্ভ প্রায় 150 ফুট ওপরের দিকে উঠে গেল। আরো আশ্চর্যের বিষয়, ওই জলস্তম্ভ থেকে বাষ্প বেরোতে থাকলো। ভাবলাম ওই ডুবো পাহাড়ে তাহলে উষ্ণ প্রস্রবণ আছে। তারপরে সেটা জলের নিচে ডুব দিল। আরো হতচকিত হয়ে গেলাম, না, এটা কোনো ডুবো পাহাড়ই নয়, এটা মস্ত কোনো সামুদ্রিক জীব হবে, নিশ্চয়ই তিমিঙ্গিল। 3 দিন পরে 23 জুলাই ওয়েস্ট ইন্ডিয়া অ্যান্ড প্যাসিফিক স্টিম নেভিগেশন কোম্পানির জাহাজ কলম্বাস এই বিশাল জীবটাকেই দেখল প্রশান্ত মহাসাগরে। অর্থাৎ আগের বার যেখানে দেখা পাওয়া গেছিল তার থেকে প্রায়
2100 মাইল দূরে। আরও দিন 15 পরে সেটাকে দেখা গেল 6000 মাইল দূরে আটলান্টিক মহাসাগরে। ফরাসি জাহাজ হেলভেটিয়া আর ব্রিটিশ জাহাজ শ্যানন ঠিক তার মুখোমুখি পড়ল। এই জাহাজ দুটো আবার সেটার একটা আনুমানিক মাপ নিয়ে দেখল যে এই অতিকায় জীবটা 350 ফুটের কম হবে না। কিন্তু এই যাবৎ কেউ 60 ফুটের চেয়ে বড় তিমি দেখেছে বলে শোনা যায়নি। এই খবরে ইউরোপ আর আমেরিকার নৌজগতে সাড়া পড়ে গেল। হুজুগ পেয়ে খবরের কাগজগুলো ফলাও করে লিখল, আবার নতুন মবি ডিক। 1867 সালের 13ই এপ্রিল আটলান্টিক মহাসাগরের কেপ ক্লিয়ারের 300 মাইল দূরে দিব্যি এগিয়ে চলেছিল স্কটিয়া নামক জাহাজটা। আচমকা কিসের সঙ্গে যেন ধাক্কা লাগে। ধাক্কাটা এতই আস্তে ছিল যে প্রথমে কেউ কিছু টের পায়নি, কিন্তু নাবিকদের একজন দেখতে পেল, আরে এখানে যে প্রায় 6 ফুট চওড়া একটা ফুটো হয়ে গেছে, হু হু করে জল ঢুকছে। আরে কে কোথায় আছো? জাহাজ ডুবে যাবে। প্রায় ডুবন্ত জাহাজটাকে কোনো রকমের লিভারপুল বন্দরে নিয়ে আসা হলো। তারপর মেরামত করার সময় দেখা গেল লোহার পুরু পাতের ওপর একটা পেকোনা গর্ত, যেন কেউ তুরপুন দিয়ে জাহাজটাকে ইচ্ছাকৃতভাবে জখম করেছে। ব্যাস, নানা রকম তত্ত্ব আর তথ্যের ঠেলায় বন্দরগুলোকে আতঙ্ক গ্রাস করল। খবরের কাগজওয়ালাদের একটা দল বলল এটা মবি ডিকের মতোই কোনো বিশাল আকৃতির দানব। আর একটা দল বলল না, এটা নিশ্চয়ই কোনো শক্তিশালী সাবমেরিন। সেই নিয়ে আর একটা দল রব তুলল, যদি সাবমেরিনই হবে তাহলে তো ভীষণ ভয়ের কথা, কেননা লোকচক্ষুর অন্তরালে এমন একটা বিপুল যন্ত্র তৈরি করতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা কেবল কোনো দেশের সরকারই বহন করতে পারে। আর কোনো দেশের সরকারের কি এমন প্রয়োজন হলো যে তারা গোপনে এই অতিকায় সাবমেরিনটা বানাতে গেল? কি উদ্দেশ্য তাদের? খবর নেওয়া হলো সর্বত্র। ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, স্পেনিয়া, ইতালি, আমেরিকা, এমনকি সুদূর তুরান দেশেও খোঁজ নেওয়া হলো। সবাই এক বাক্যে অস্বীকার করলো তাদের দায়। নাবিকদের মনে এমনিই নানা রকম কুসংস্কার থাকে, তারা তো একদম ভয়ে সিঁটিয়ে গেল। এই অদ্ভুত জুজুর ভয়ে যখন নাবিকরা থরহরিকম্প, তখন আমি নিউ ইয়র্কে প্রাকৃতিক ইতিহাস নিয়ে গবেষণারত। প্রাকৃতিক ইতিহাসের অধ্যাপক বলে নিউ ইয়র্ক হেরাল্ডের সাংবাদিক আমাকে বললেন, মসিয়া পিয়ার, আমাদের কাগজে আপনি এই অত্যাশ্চর্য বিষয়টার উপর আপনার মতামত লিখুন, তাহলে অনেক রকম সন্দেহের নিরসন হতে পারে। 30শে এপ্রিল আমার একটা প্রবন্ধ প্রকাশিত হলো নিউ ইয়র্ক হেরাল্ড কাগজে। আমার লেখার বিষয়বস্তু ছিল যে ওই জিনিসটা আসলে একটা অতিকায় নারহোয়েল, অর্থাৎ বিকট খড়গের মতো দাঁতওয়ালা সেই মহাকায় সামুদ্রিক ড্রাগন, মেরু বলয়ের হিমজল যার গোপন আবাস। অবশ্য 60 ফুটের বেশি লম্বা এরা হয় না, অথচ এই হিংস্র নারহোয়েলটার এমন বিপুল আকৃতির কারণ হতে পারে যে এটা আদিমকালের একটা নারহোয়েল। প্রকৃতির কোনো অদ্ভুত খেয়ালে 19 শতকের আধুনিক সময়েও কোনো ক্রমে বেঁচে আছে। এটাকে নারহোয়েল বা সি ইউনিকর্ন মনে করার কারণ হলো স্কটিয়া জাহাজটা লোহার পুরু পাতে ওই বিশাল ফুটোটা, কারণ একমাত্র নারহোয়েলেরই মাথায় ইস্পাতের মতো কঠিন ও দৃঢ় খড়গ থাকে। তবে আমার আন্দাজ যে পুরোপুরি সত্যি তা আমি বলবো না, কারণ এই জীবটার বিষয়ে সমস্ত তথ্য এখনো আমাদের অজানা। আমার প্রবন্ধ প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হলো বিভিন্ন জল্পনা। এদিকে আবার জাহাজডুবির খবর আসতে থাকলো। সবটাই যে সেই অতিকায় জন্তুটার খড়গের আঘাতের ফল তা কিন্তু নয়। তবুও চতুর্দিকে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো। বিভিন্ন আড্ডায় আলোচনা শুরু হলো। হ্যাঁ ঠিকই বলেছো, সব ওই দানবটার জন্য। সমুদ্রে যাওয়াই যাবে না দেখছি ওটার জন্য। ওই দানবটাকে শেষ না করলে সব লাটে উঠবে, বুঝেছো? আরে আমাদেরও তো পরিবার পরিজন আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের কি হবে বলো তো? ওই দানবটাকে শেষ করতেই হবে। এই রকম পরিস্থিতিতে মার্কিন নৌবহর স্থির করল যে এই সামুদ্রিক আতঙ্ক দূর করার জন্য তার একটা যুদ্ধ জাহাজ পাঠিয়ে সমুদ্রের এই বিভীষিকার সঙ্গে সরাসরি লড়াই করবে। মস্ত কামানওয়ালা এই জাহাজের নাম আব্রাহাম লিঙ্কন।
এই অভিযানের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ক্যাপ্টেন ফ্যারাগুট। ব্রুকলিন জাহাজঘাটা থেকে অ্যাব্রাহাম লিঙ্কন ছেড়ে যাওয়ার ঠিক 3 ঘন্টা আগে আমার কাছে একটা চিঠি এসে পৌঁছালো। তাতে লেখা ছিল, মসিয়া পিয়ের আর্নেক্স, অনুগ্রহ করে আপনি অ্যাব্রাহাম লিঙ্কনের সামুদ্রিক অভিযানে যোগদান করলে আপনার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার ফরাসি দেশকে এই অভিযানে যুক্ত করতে পেরে অনুগৃহীত ও আনন্দিত হবে। ক্যাপ্টেন ফ্যারাগুট আপনার সমস্ত কিছু দেখভাল করবেন। ধন্যবাদান্তে জে.বি. হবসন, সম্পাদক, মার্কিন নৌবহর। চিঠিটা পাওয়ার পরেই মনে হলো পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়েও এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা চলবে না। তখনই আমার সাহসী, বিশ্বস্ত ও অনুগত পরিচালক কনসাইলকে জানালাম আমরা যাচ্ছি এই দুঃসাহসিক অভিযানে। কনসাইল আদতে ওলন্দাজ, আমার কোনো কথারই অমান্য করে না। সে ক্ষিপ্র হাতে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বলল, মসিয়া, আমি তৈরি। আমরা যখন জাহাজঘাটায় পৌঁছলাম দেখি অ্যাব্রাহাম লিঙ্কন রওনা দেওয়ার জন্য একদম প্রস্তুত। তার মস্ত দুটো চিমনি দিয়ে মুহুর্মুহু ধোঁয়া উদ্গীরণ করে চলেছে সে। আমাদের মালপত্র জাহাজে বোঝাই করে আমরা গিয়ে দেখা করলাম জাহাজের ক্যাপ্টেন মিস্টার ফ্যারাগুটের সঙ্গে। ভদ্রলোক বেশ হাসি খুশি। সহাস্যে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আপনি মসিয়া পিয়ের আর্নেক্স? আগে হ্যাঁ, আপনি ক্যাপ্টেন ফ্যারাগুট তো? আপনার সেবায় আমি সশরীরে হাজির। আপনার জন্য কেবিন তৈরি আছে প্রফেসর। আমি আর কনসাইল আমার কেবিনে গিয়ে ঢুকলাম। লং আইল্যান্ডের হলুদ বেলাভূমি ছেড়ে অ্যাব্রাহাম লিঙ্কন যখন তার যাত্রা শুরু করলো তখন প্রায় বেলা 3টে। তীরে তখন হাজার হাজার নরনারী দাঁড়িয়ে রুমাল আর টুপি উড়িয়ে আমাদের বিদায় জানালো। এমনকি বিরাট দূরপাল্লার কামান থেকে তোপধ্বনি করে আমাদের বিদায় সম্ভাষণ জানানো হলো। রাত যখন 8টা তখন ফায়ার আইল্যান্ডের দক্ষিণ পূর্ব দিয়ে আটলান্টিক মহাসাগরের কালো ও রহস্যময় ফেনিল জলের মধ্যে গিয়ে পড়ল আমাদের জাহাজ। তিমি শিকারের যাবতীয় সরঞ্জাম মজুদ ছিল জাহাজে। হাত দিয়ে ছোঁড়ার মতো হারপুনই শুধু নয়, আধুনিক হারপুন বন্দুকও ছিল। আর আমাদের সঙ্গে ছিল নেড ল্যান্ড। তাকে বলা হতো হারপুন ছোঁড়ার রাজা। বয়স প্রায় 40-এর কাছে, 6 ফুটের ওপর লম্বা বিশাল শরীর, গম্ভীর অথচ দিলদরিয়া, কিন্তু যখন তখন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ক্ষিপ্রতায়, দুঃসাহসে আর কৌশলে ওর জুড়ি নেই বলেই কোনো অতি চালাক তিমির পক্ষেও তার হারপুনকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তীক্ষ্ণ আর প্রবল দৃষ্টিশক্তি তার মুখের মধ্যে দৃঢ়তার রেশ এনে দিয়েছে। এরই মধ্যে একটা চমকপ্রদ ঘোষণা করলেন জাহাজের ক্যাপ্টেন। এই সবাই শোনো, ওই খুনে জানোয়ারটাকে যে আগে দেখতে পাবে তাকে $2000 পুরস্কার দেওয়া হবে। তাই সবাই সব সময় সতর্ক নজর রাখো চারিদিকে। ফ্যারাগুটের এই ঘোষণার ফলে সবাই উৎসাহ নিয়ে দিন রাত ডেকের ওপর দাঁড়িয়ে সমুদ্রের অথই জলরাশির দিকে তাকিয়ে থাকত। কেপ হর্ন পার করে আমরা প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়লাম। কিন্তু কোথায় কি? সেই দানবের কোনো পাত্তাই নেই। তাহলে কি সবটা শুধুই জনরব, পুরোটাই অলীক কল্পনা? কিন্তু সেটাই বা কিভাবে হয়? স্কটিয়া জাহাজের ওই বিশাল ছিদ্রটা তো মিথ্যা ছিল না। এভাবেই কয়েকদিন কেটে গেল। কনসাইলের $2000 প্রতি কোনো লোভ ছিল না। আমিও পুরস্কারের তোয়াক্কা করি না, কিন্তু ঘন্টার পর ঘন্টা কোনো এক অমোঘ টানে ডেকের ওপর দাঁড়িয়ে থাকতাম আমি, নিজের চোখে ওই দানবকে দেখার ইচ্ছা। 27শে এপ্রিল আমরা বিষুবরেখা ছাড়িয়ে জাপানের দিকে এগিয়ে চললাম, কিন্তু নাবিকরা অধৈর্য হয়ে উঠছে। বেকার, দিনের পর দিন এক সমুদ্র থেকে আর এক সমুদ্রে ঘুরে বেড়াচ্ছি, কিছুই তো দেখা যাচ্ছে না। যা বলেছ, কি যে অবস্থা, কোনো মানেই নেই এসব। সব লোকজনের বানানো কথা। আরে আমাদের এই ঘুরে মরাই সার হবে। ঠিক 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 ঠিক। কিছুর পরে যে অশ্বডিম্বা পোষণ হবে। মরিচিকার পিছনে ছুটে বেড়াচ্ছে সব, দেখ ভাল লাগে না। এবার বাড়ি ফেরা উচিত, বুঝলে তো? বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরতে হবে। চলো চলো চলো, ক্যাপ্টেনের কাছে চলো সবাই। ক্যাপ্টেনকে বলতে হবে বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরতে হবে, চলো। শেষকালে নাবিকদের চাপে ফ্যারাগুটকে ক্রিস্টোফার কলম্বাসের মতো বলতে হলো, ঠিক আছে, আর 3 দিনের মধ্যে যদি ওই দানবের সন্ধান না পাওয়া যায় তাহলে আমরা ফিরে যাব নিউ ইয়র্কে।
আর 3টে দিন অপেক্ষা করে দেখা যাক কোনো কিছুর খোঁজ পাওয়া যায় কি না। আরও 2 দিন কেটে গেল। ওই দানবকে লোভ দেখানোর জন্য টোপ দেওয়া হলো। বড় বড় মাংসের টুকরো জলের মধ্যে ফেলা হতে লাগলো। তাতে হাঙরদের মধ্যে ভোজ শুরু হলো বটে, কিন্তু সেই দানবের দেখা নেই। জাপান তখন আর মাত্র 200 মাইল দূরে। এর পরের দিনটাও যদি এভাবেই কেটে যায় তাহলে আব্রাহাম লিঙ্কন আবার দেশে ফিরে যাবে। ঘড়িতে তখন রাত 8টা। আমরা অনেকেই উদ্গ্রীব হয়ে ডেকে দাঁড়িয়ে আছি, যদি শেষ মুহূর্তেও সেই দানবের সন্ধান পাওয়া যায় এই আশায়। কনসাইলের স্নায়ু বলে কোনো কালেই কিছু ছিল বলে আমি টের পাইনি। এহেন কনসাইলকেও এবার অধীর আর কিঞ্চিত উত্তেজিত হতে দেখে আমি মৃদু হেসে ওকে বললাম, কনসাইল, ওই $2000 পকেটস্থ করার এটাই শেষ সুযোগ, দেখো পারো কিনা। মসিম, আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলি। আমি কোনোদিনই পুরস্কারের লোভ করি না। যুক্তরাষ্ট্র সরকার যদি $1,00,000 ঘোষণা করত তাহলেও তাদের কিছুই আসত যেত না, কারণ আমার মনে হচ্ছে এই দানবটার কোনো অস্তিত্বই নেই। তুমি ঠিকই বলেছ কনসাইল। আমরা যে খামোখা 6টা মাস নষ্ট করলাম শুধু তাই নয়, ফিরে গিয়ে দেখব লোকের কাছে রীতিমতো হাস্যাস্পদ হয়ে উঠেছি। এমন সময় নেদারল্যান্ডের উত্তেজিত চিৎকার শোনা গেল। ওই দেখা যাচ্ছে। আমরা এতদিন হন্যে হয়ে যাকে খুঁজে মরছি সে সশরীরে হাজির। ওই যে ওখানে, ওই দেখা যাচ্ছে। নেডের চিৎকার শুনে জাহাজের সবাই ছুটে এলো। একটা হইচই পড়ে গেল জাহাজে। এবার সবাই দেখলাম বেশ খানিকটা দূরে সমুদ্রের কালো জল আলোকিত হয়ে উঠেছে। ওখানে ভেসে আছে সেই রহস্যময় দানবটার প্রকাণ্ড পিঠ, আর তার শরীর থেকেই ঠিকরে বেরোচ্ছে সেই উজ্জ্বল চোখ ধাঁধানো আলো। কিন্তু তখন ভালো করে সেটার পর্যালোচনা করার অবকাশ ছিল না। আমরা আতঙ্কিত হয়ে দেখলাম দানবটা প্রচণ্ড বেগে আমাদের দিকে ধেয়ে আসছে। জাহাজের মধ্যে ওঠা বাকিদের শোরগোলের মধ্যে আমার ভয়ার্ত চিৎকার চাপা পড়ে গেল, কিন্তু ক্যাপ্টেন ফ্যারাগুট অবিচল। জাহাজকে ঘুরিয়ে নাও, দূরে নিয়ে চলো। ক্যাপ্টেনের কথা মতো আব্রাহাম লিঙ্কন সেই ধাবমান দানবটার থেকে দূরে সরে যেতে লাগলো, কিন্তু ওই সামুদ্রিক বিভীষিকা আরো দ্বিগুণ বেগে ধেয়ে আসছে। কিন্তু আশ্চর্য, হঠাৎ থমকে দাঁড়ালো সেই দানব। তারপরেই একবার আমাদের জাহাজটাকে প্রদক্ষিণ করে নিল, ঠিক যেন কোনো শিকারী জন্তু আক্রমণের আগে তার ক্ষমতা বুঝে নিতে চাইছে। এক রাশ পুঞ্জীভূত আলোকিত ধোঁয়ার রেখা দেখা গেল জলের মধ্যে। তারপর অবিশ্বাস্য গতিতে তার পরিক্রমা শেষ করে জানোয়ারটা আচম্বিতে জাহাজ লক্ষ্য করে উল্কার বেগে ধেয়ে এলো। সবাই মিলে একসঙ্গে রব উঠল, কিন্তু জাহাজের একেবারে মুখোমুখি এসেই আচমকা সেই তীব্র আলোচ্ছটা মিলিয়ে গেল। পরক্ষণেই জাহাজের অপর প্রান্তে দেখা গেল সেই প্রজ্বলন্ত বিভীষিকাকে। রাতের অন্ধকারে আমরা বুঝতেই পারলাম না জানোয়ারটা ডুব দিয়ে ওধারে গেল নাকি জাহাজটাকে পুরোপুরি প্রদক্ষিণ করে গেল। আমাদের জাহাজ তখন ঝপাঝপ সমস্ত আলো নিভিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। অবাক হয়ে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ক্যাপ্টেন? সব আলো নিভিয়ে ফেলা হচ্ছে কেন? আমরা কি ওটাকে ধরার বা মারার চেষ্টা করব না? আমরা পিছু হটছি কেন? রাতের অন্ধকারে ওই অদ্ভুত জানোয়ারটার সঙ্গে লড়াই করে তো আমার জাহাজ আর লোকজনের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারি না। কাল দিনের বেলায় দেখব ওই দানবটার কত শক্তি। সেই রাতে কারো চোখেই এক ফোঁটা ঘুম এলো না। তীর ছোঁড়ার আগে ধনুকের ছিলা যেমন টান টান হয়ে থাকে, উত্তেজনা আর আতঙ্কে সবাই এরকমই টান টান হয়ে আছে। সবাই রুদ্ধশ্বাসে জানোয়ারটার গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করছে, কিন্তু মধ্যরাতে হঠাৎ সেই দানবটা যেন কোনো অতলে মিলিয়ে গেল। কোনো অতিকায় জোনাকি দপ করে নিভে গেল অকস্মাৎ। কিন্তু শেষ রাতে আবার সেই বিচিত্র আলো দেখা গেল সামনে। সেই সঙ্গে শোনা গেল জলে লেজ আছড়ানোর আক্রোশ, ফোঁস ফোঁস নিঃশ্বাস ছাড়ার ভয়ঙ্কর আর অলক্ষণে আওয়াজ। সকাল হতেই শুরু হলো আমাদের আক্রমণ। হারপুন নিয়ে নেড দাঁড়ালো নিজের জায়গায়। তারপর পুরো দমে ইঞ্জিন চালিয়ে দেওয়া হলো। লাল বলের মতো সূর্য উঠেছে। ওই জানোয়ারটার সেই উগ্র আলো যেন মন্ত্র বলে নিভে গেছে। মাইল 2-1 দূরে ঢেউয়ের ওপর তার অতিকায় কালো শরীরটা ভেসে আছে।
ক্যাপ্টেনের নির্দেশে আমাদের জাহাজ ওই জন্তুটার দিকে ছুটে চলেছে। কিন্তু আশ্চর্য, একটা মরীচিকার পিছনে যেন আমরা ছুটে চলেছি। আমরা যতই এগিয়ে যাই ওটা ততই দূরে চলে যায়, আমাদের দূরত্ব কমছেই না। জোরে, আরো জোরে চালাও জাহাজ, ওটাকে আজই ধরতে হবে। যত কাঠ আর কয়লা লাগে সব দাও ইঞ্জিনে, একটা হেস্ত নেস্ত করতেই হবে। কিন্তু দূরত্ব কমার নাম নেই। জানোয়ারটা আরো পিছিয়ে চলেছে, যেন একটা মজার খেলায় সে মেতে উঠেছে। কামান দাগো, ওই জানোয়ারটার গায়ে লাগা চাই। আজ এই খেলার শেষ দেখে ছাড়বো আমি। বিকট শব্দে কামান গর্জে উঠল, কিন্তু দেখা গেল কামানের গোলা ওই জন্তুটার মসৃণ পিঠের ওপর লেগে পিছলে সমুদ্রের জলে ঠিকরে পড়ল। সারা দিন আমরা তাড়া করলাম জন্তুটাকে। শেষকালে বেলা পড়ে এল, সূর্য ডুবে গেল দিগন্তে। অন্ধকারে জন্তুটার আর কোনো হদিশ পাওয়া গেল না। রাত যখন 11টা, হঠাৎ মাইল 3 দূরে গত রাতের মতোই আবারও সমুদ্রের বুকে জ্বলে উঠল আলো। ওফ, আবার সেই চোখ ধাঁধানো উজ্জ্বল আলো। তবে ওটার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। সারা দিনে ক্লান্তিতে মনে হয় ঘুমিয়ে পড়েছে। সেলার্স, একদম নিঃশব্দে জাহাজটা ওটার কাছে নিয়ে চলো। কেউ কোনো আওয়াজ করবে না। ইঞ্জিন বন্ধ করে দাও আর সমস্ত পাল তুলে দাও। আমাদের জাহাজ এগিয়ে চলেছে সন্তর্পণে, আর মাত্র 20 ফুট দূরে ওই নিঃসার কালো অথচ উজ্জ্বল দানবটা। নেড আর দেরি করলো না, হারপুন ছুটে দিল ওটার দিকে। হারপুনটা ওই দানবের গায়ে লাগার সঙ্গে সঙ্গে শুধু একটা চাপা শব্দ হলো, ঠক। নিমেষে সেই আলো প্রভা নিভে গেল, আর প্রচণ্ড দুটো জলের ধারা এসে আমাদের জাহাজে পড়ল, যেন কোনো প্রকাণ্ড হাতি তার সুর দিয়ে আমাদের দিকে জল ছুঁড়ে মারছে। সেই জলস্তম্ভের প্রবল আঘাতে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে গেল। মাস্তুল ভেঙে, পালের দড়ি ছিঁড়ে এক ভয়ানক অবস্থা। নাবিকরা সব আছড়ে পড়লো একে অপরের গায়ে। হইচই আর আর্তনাদে ভরে উঠল জাহাজ। একটা প্রচন্ড ঝাঁকুনি অনুভব করলাম আমি, আর পর মুহূর্তেই সজোরে ছিটকে পড়লাম সমুদ্রে। প্রথমটায় তলিয়েই গেছিলাম, কিন্তু সাঁতার জানতাম বলে ভেসে উঠতে পারলাম। দেখলাম আমাদের জাহাজ এই ভয়াবহ আক্রমণের মুখে পিছু হটছে। ধীরে ধীরে আবছা হয়ে মিলিয়ে যাচ্ছে আব্রাহাম লিঙ্কনের ছায়া। পাগলের মতো আমি চিৎকার করলাম, কিন্তু সেই চিৎকার কেউ শুনতে পেল বলে মনে হলো না। উপরন্তু সাঁতার কাটতে কাটতে চিৎকার করছিলাম বলে অল্পতেই ক্লান্ত হয়ে গেল। আনাড়ির মতো হাত পা ছুঁড়তে শুরু করলাম। ভুল হলো, আরও ক্লান্তিতে ক্রমশ অসাড় হয়ে যাচ্ছি। শ্বাস বন্ধ হয়ে আসছে। বুঝতে পারছি ডুবছি ক্রমশ। কয়েক ঢোক নোনা জল খেয়ে যখন তলিয়ে যাচ্ছি, তখন আমার কলার চেপে আমাকে যে টেনে তুলল সে আমার একান্ত অনুগত ভৃত্য কনসাইল। কৃতজ্ঞতা আর বিস্ময়ে কোনো রকমের দুটো কথাই বলতে পারলাম। কনসাইল, তুমি? হ্যাঁ মসিও, আমি। আপনি জলে ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে আমিও জলে ঝাঁপ দিয়েছিলাম। কিন্তু আব্রাহাম লিঙ্কন, আমাদের জাহাজ, তাদের কিছুই করার ছিল না মসিও। ওই দানবটার আক্রমণে জাহাজের হাল আর চাকা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কাজেই এই অথই জলে নিরুপায় আর নিয়ন্ত্রণহীন ভেসে যাওয়া ছাড়া তাদের আর কিছুই করার নেই। জলে ঝাঁপ দেওয়ার আগেই নাবিকদের চিৎকারে এটা জানতে পেরেছিলাম বলে আর আমি ওদের ডেকে নিজের শক্তি ক্ষয় করিনি। তাহলে উপায়? আমার কথার উত্তর না দিয়ে
ছুরি দিয়ে আমার ভারী পোশাক কেটে কনসাইল আমাকে ভারমুক্ত করলো। তার নিজের পোশাকও একইভাবে কেটে ফেলল। পালা করে আমরা একজন সাঁতার কাটছি আর অন্যজনের ভাসমান দেহকে ঠেলে নিয়ে চলেছি। এতে দুজনেরই কিছুটা বিশ্রাম হচ্ছে, কিন্তু কিন্তু এই অকুল পাথারে এভাবে এভাবে কতক্ষণ ভেসে থাকতে পারবো? কনসাইল, কনসাইল, আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তুমি তুমি নিজের প্রাণ বাঁচাও কনসাইল। এভাবে এভাবে আমাকে ঠেলে নিয়ে যেতে পারবে না, পারবে না কনসাইল। তুমি তুমি যাও, যাও। না মসিও, কিছুতেই না। আপনাকে বাঁচাতেই আমি জলে ঝাঁপ দিয়েছিলাম, আপনাকে ছেড়ে কিছুতেই যাব না। হাল ছাড়বেন না প্লিজ, চেষ্টা করতেই হবে, নিশ্চয়ই কোনো না কোনো পথ পাওয়া যাবে। আমরা পালা করে সাঁতার কেটে চললাম, কিন্তু এভাবেও বেশিক্ষণ চলল না। অল্প সময়েই ভয়ানক অবসাদে এর শেষ শক্তিটাও হারিয়ে গেল। হাত পা সব অবশ, মাথা ক্রমশ ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। উদ্ধারের আর বোধহয় আর কোনো সম্ভাবনা নেই। তখনই একটা কঠিন কিছুতে ধাক্কা খেলাম, আর কেউ একটা সবল হাতে আমাকে আঁকড়ে জলের ওপর তুলে নিল। তারপর আমার আর কিছুই মনে নেই। চেতনা ফিরে আসতে দেখি দুটো উদ্বিগ্ন মুখ আমার উপর ঝুঁকে আছে। নেদল্যান্ড আর কনসাইল। ধড়ফড় করে উঠে বসার চেষ্টা করলাম। বিস্মিত গলায় বললাম, নেড, নেড, তুমি বেঁচে আছো? হ্যাঁ হ্যাঁ প্রফেসর পিয়ের, আমি পুরস্কারের টাকার মায়াটা কিছুতেই ছাড়তে না পেরে আমিও ঝাঁপ দিয়েছিলাম জলে। তারপর কোনো রকমে সাঁতরে একেবারেই দানবটার পিঠের ওপর চেপে বসেছি। অত জোরে হারপুন ছোঁড়া সত্ত্বেও নেদল্যান্ডের হারপুন কেন ঠক করে লেগে ছিটকে গেছিল এবার বুঝতে পেরেছি প্রফেসর। কি কি বুঝেছো? কোনো হারপুন কি আর ইস্পাতের বর্ম ভেদ করতে পারে? তার মানে? মানেটা খুবই সহজ প্রফেসর। আপনি যার উপর বসে আছেন সেটা আসলে একটা ধাতু নির্মিত খোল। হাত বুলিয়ে দেখলেই বুঝতে পারবেন। আর যেটার পিছনে আমরা সব কাজ ফেলে ছুটে মরছি সেটা কোনো তিমিঙ্গিল নয়, কোনো অতিকায় অজ্ঞাত নারহোয়েলও নয়। এটা আসলে একটা সাবমেরিন। ঠিক তাই প্রফেসর। ততক্ষণে আবার পূব দিকে লাল আভা দেখা দিতে শুরু করেছে। একটা গোল আগুনের চাকার মতো টকটকে লাল সূর্য উঠে আসছে সমুদ্রের জল থেকে। এমন সময় পায়ের তলায় বিশাল ভাসমান বস্তুটা নড়ে উঠল। তারপরেই সেটা ধীরে ধীরে ডুবতে শুরু করলো। আমরা সবাই আতঙ্কে কাঁপতে লাগলাম। সাবমেরিনটার উপর পাগলের মতো পদাঘাত করতে করতে নেট চিৎকার শুরু করলো, এই রাস্কাল, রাস্কাল শয়তানের বাচ্চা, খোল খোল, আমরা সবাই ওপরে, আমাদের এভাবে ডুবিয়ে মারবি ভেবেছিস? দরজা খোল রাস্কাল, ভেতরে যেই থাকিস শুনতে পাচ্ছিস? এই শয়তান, খোল খোল বলছি, দরজা খোল, শয়তান কোথাকার, রাস্কাল, দরজা খোল খোল। নেডের চিৎকার বিফলে গেল না। আচমকা সেই বিচিত্র সাবমেরিনটা নিশ্চল হয়ে গেল। তারপর সেটার ঢাকনা খুলে পরিহিত 8 জন মানুষ বেরিয়ে এসে আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে গেল। পায়ের তলায় একটা লোহার সিঁড়ি অনুভব করলাম। তারপরই টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লাম একটা অন্ধকার ঘরে। শব্দ শুনে বুঝলাম পিছনের দরজা ঘটাং করে বন্ধ করে দেওয়া হলো। খানিক পরেই মাথার ওপর বৈদ্যুতিক আলো জ্বলে উঠল। তারপর নিরেট ও মসৃণ দেওয়ালের একটা অংশ দরজার মতো খুলে গেল। দুটো লোক এসে ঢুকলো ঘরে। এদের পরনে মোটা পশমের টুপি, শিল মাছের চামড়ার জুতো আর একটা অচেনা কাপড়ের পোশাক, যাতে হাত পা নাড়াতে কোনো সমস্যা হয় না। তাদের মধ্যে যে একজন এদের নেতা সেটা বোঝা গেল। অত্যন্ত ব্যক্তিত্বময়, শান্ত মুখে দৃঢ়তার ছাপ স্পষ্ট, চোখের তারায় দুর্জয় সাহসের দীপ্তি, ঋজু ভঙ্গি, চলাফেরায় আভিজাত্যের স্বাক্ষর।
তবে তার পাণ্ডুর মুখে ঈষৎ বিষাদের ছায়া। স্বচ্ছ মর্মভেদী দৃষ্টি দিয়ে সে যেন আমাদের ভিতরটা তন্ন তন্ন করে খুঁজে নিতে চাইছে। ঘরের স্তব্ধতা ভেঙে আমি ফরাসি ভাষাতেই আমাদের দুর্ভোগের কাহিনী বলে গেলাম, কিন্তু মনে হলো তিনি বুঝতে পারছেন না। তখন নেড সেই একই কাহিনী গড়গড় করে বলল ইংরেজিতে, আর কনসাইল বলল আলেমান ভাষায়। কিন্তু লোক দুজনের কোনো উচ্চবাচ্য না দেখে আমি শেষে ভাঙা ভাঙা লাতিন ভাষায় বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তেমনই নির্বাকভাবে আমাদের দেখতে লাগলেন তিনি। তারপরে কি একটা অদ্ভুত আর অচেনা ভাষায় কিছু একটা বলতে বলতে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এবার রাগে ফেটে পড়ল নেড। কোথাকার জঙ্গলি এরা, পৃথিবীর কোনো সভ্য ভাষাই বোঝে না, রাস্কাল কোথাকার। নেডের গজরানি শেষ হওয়ার আগেই আবার দরজা খুলে ঘরে ঢুকলো একজন পরিচারক। তাদেরই মতো কিছু পোশাক সে আমাদের সামনে রাখল। আমরা ভিজে পোশাক বদলে নিলাম। ইতিমধ্যেই চিনে মাটি আর রূপোর রেকাবে সারি সারি খাবার আমাদের জন্য আনা হয়েছে। সেগুলো দেখে একটু বিরক্তি নিয়ে নেড বলল, উফ, এই জঙ্গলি রাস্কেলগুলো খেতেও জানে না। বেটারা এসব কি মাছ দিয়েছে? ব্রেড আর ওয়াইন ছাড়া কি খাওয়া যায়? আপনিই বলুন প্রফেসর। নেডের এই রাগ অযথাই। খাবারের মধ্যে কয়েকটা মাত্র অচেনা মাছ ছিল, তবে রুটি আর মদ না থাকায় নেডের এই বিরক্তির উদ্রেক হয়েছে। নেডকে একটু ধমক দিয়ে বললাম, এই বিপদে হাতের সামনে যা পাচ্ছ খেয়ে নাও, এখন পেটে খাবার দরকার, বাকি কিছু নিয়ে ভেবো না। আমার কিন্তু খাবারগুলো তোফা লাগলো। আমারও খারাপ লাগলো না, সত্যিই ভীষণ খিদে পেয়েছিল, অনেকটাই বেশি খেয়ে ফেলেছি। এবার কিন্তু একটু বিশ্রামের দরকার মসিও, নাহলে শরীরে আর কোনো শক্তি থাকবে না। সত্যি এবার একটু বিশ্রামের খুবই প্রয়োজন বোধ করছিলাম তিনজনেই। খাওয়া শেষ হতে না হতেই আমাদের দু চোখ যেন বুজে আসতে চাইল। আর তাকিয়ে থাকার ক্ষমতা নেই। কোনো রকমে শরীরটা মেঝেতে এলিয়ে দিতে পেরেছিলাম, তাই পড়ে যাইনি। তিনজনেই তলিয়ে গেলাম গভীর ঘুমের অতলে। এরপর কি পরিণতি অপেক্ষা করছে অ্যারনাক্স, কনসাইল আর নেডল্যান্ডের জন্য? কোথায় এসে পৌঁছলো তারা? এই অদ্ভুত মানুষগুলো কারা? এই সাবমেরিনটার আসল উদ্দেশ্য কি? জানতে হলে কান রাখুন আগামী পর্বে। শুনলেন 20,000 লিগস আন্ডার দ্য সি এর প্রথম পর্ব। কাহিনী জুলস ভার্ন, নাট্যরূপ ও সংলাপ নীলাশিস বসু, সূত্রধার আমি নবনীতা ভট্টাচার্য। বিভিন্ন ভূমিকায় কণ্ঠ দিয়েছেন কথক অর্থাৎ পিয়ার আর্নেক্স এবং সাংবাদিক সৌরভ রায়, কনসাইল অর্থাৎ কথকের পরিচারক শুভ ভদ্র, ক্যাপ্টেন ফ্যারাগুড সৌভিক মুখোপাধ্যায়, নেডল্যান্ড নীলাশিস বসু, ক্যাপ্টেন বেকার ও স্কটিয়ার নাবিক জয় মহাপাত্র। নাবিকদের ও ব্যক্তিদের সমবেত কথোপকথনে রণজয় সুর, শুভ ভদ্র, নীলাশিস বসু এবং সৌরভ রায়। শব্দগ্রহণ স্টুডিও টেলওগ্রাফ। সম্পাদনা, আবহ নির্মাণ ও সঙ্গীত পরিচালনা সৌরিশ ভট্টাচার্য। গ্রাফিক্স ডিজাইন অয়ন মোহান্ত। প্রচার গ্রাফিক্স টিম সাহিত্য এফএম। কন্টেন্ট হেড নীলাশিস বসু। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা সৌরভ। কেমন লাগছে আমাদের প্রয়াস জানাতে পারেন গল্পের কমেন্ট সেকশনে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আগামী সপ্তাহে আসছি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। ভালো থাকুন, ধন্যবাদ।